জানতাম না, কিন্তু মনিরামপুর নিয়ে চর্চা করতে যেয়ে সেটা আমি পেয়েছি। তো মনিরামপুর রামমাণিক্য চরের মানুষ, অর্থাৎ আজকের মনিরামপুরের মানুষ মহাবীর মারঙ্গ রামমাণিক্যের বংশধর। তখন বঙ্গোপসাগরের উপকণ্ঠে এই অঞ্চলকে বলা হতো রামমাণিক্য চর। ওই সময় বঙ্গোপসাগর থেকে গঙ্গা পদ্মার মাঝখানে বিশাল সুন্দরবনের উপকণ্ঠে রামমাণিক্য চর নামে পরিচিত ছিল। তাদের ভাষা ছিল নানান ভাষার মিশ্রণ। না বিস্কুট না, ওই ভাজা পোড়াটা ওই সমস্ত নিয়ে শোনেন। হ্যাঁ, ওই সময় নুরুন্নবী ভাই, ওই সময় বঙ্গোপসাগর থেকে গঙ্গার মাঝখানের বিশাল সুন্দরবনের উপকণ্ঠে রামমাণিক্য চর নামে পরিচিত ছিল। তাদের ভাষা ছিল বিকৃত, নানান ভাষার মিশ্রণ। কথিত আছে প্রাচীন মঙ্গোলীয় ও স্পেন অঞ্চলের নারীরা পরবর্তীতে এই বীরদের কাছে এসে মিলিত হতেন তাদের গর্ভে বীর সন্তান ধারণ করার জন্য। সেই সূত্রে স্পেনের শাসক ইসাবেলা ফার্ডিনান্ড কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পূর্বের শাসক। এই মহাবীর মারাঙ্গ রামমাণিক্যের বংশধর ছিলেন, এটা বলা যেতে পারে। পুরাণের বিশাল এই রামমাণিক্য চর সম্পর্কিত কাহিনী জানা যাবে। এছাড়া মনিরামপুর নামকরণের আরও বিশ্বাসযোগ্য কাহিনী, যেটা দিয়ে লেখা শুরু হয়েছিল। অলিখিত ইতিহাসের চোরাবালিতে বিলুপ্ত হয়েছে আমাদের বীরত্ব গাথা। আবার অজানা রয়ে গেছে বাংলার স্বাধীন নবাব শেরশাহ 1541 সালে যশোর থেকে মনিরামপুর হয়ে ফয়েতাবাদ, কিন্তু যশোরের নাম ছিল ফয়েতাবাদ, মনিরামপুর হয়ে সাতক্ষীরা এই রাস্তাটি নির্মাণ করেন এবং বেশ কয়েকবার মনিরামপুরের উপর দিয়ে ঘোড়ায় চড়ে সাতক্ষীরা গমন করেন। সুবা বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ 1704 সালে ক্ষমতা দখল করবার পর বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। তার নাম অনুসারে মুর্শিদাবাদের নামকরণ করেন। 1711 সালে নবাব মুর্শিদ কুলি খান প্রেতত্বকরণের মুর্শিদাবাদের জমিদারের দায়িত্ব প্রদান করেন। 1715 সালে জমিদার প্রেতত্বকরের পুত্র জলকর ভালোবেসে ওই একই রাজ্যের জায়গির প্রজ্ঞা সাধক মুনিরাম ঋষির একমাত্র কন্যা রুহিতাকে বিয়ে করেন। জলকর ও রুহিতার প্রেম, বিয়ে করেন না, ভুল বললাম, প্রেম। জলকর ও রুহিতার প্রেম যখন তুমুল পর্যায়ে, তখন সারা রাজ্যময় জানাজানি হয় এবং জমিদার প্রেমোত্তকর জানতে পেরে মুনিরাম ঋষিকে তার জায়গির থেকে উচ্ছেদ করেন। এই ঘটনায় মর্মাহত হয়ে মুনিরাম ঋষি স্ত্রীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তখন মাতৃহীন কন্যা রুহিতাকে নিয়ে বাবা মুনিরাম ঋষি জমিদারের রক্তচক্ষুর আড়ালে যাওয়ার জন্য মন স্থির করেন এবং নিরুদ্দেশ যাত্রা করেন। নদীপথে ভাসতে ভাসতে এক গভীর রাতে হরিহর নদের ঘাটে ভিড়েন এবং সামনে একটি বিস্তৃত পাকুড় গাছ দেখে তার তলায় আশ্রয় গ্রহণ করেন। বর্তমানে মনিরামপুর মসুরি হাটের কালী মন্দিরের বটগাছ সাদৃশ্য পাকুড় গাছ তলায় বাবা মনিরাম ঋষি ও কন্যা রুহিতা রাত্রি যাপন করেন। এটা হচ্ছে মনিরামপুর কালীবাড়ি, মনিরামপুর বাজারের কালীবাড়ি। মনিরাম ঋষি
ছিলেন লম্বা সুঠাম দেহের, লম্বা চুলের, ধ্যানী সাধক পুরুষ। চোখের গভীরে লুকানো ইতিহাস তার জ্ঞান প্রজ্ঞার প্রতিচ্ছবি। প্রাচীন গ্রন্থ পাঠে ছিল তার গভীর মোহ। সকাল হতেই মানুষের ভিড় জমে যায়, সবাই দেখতে থাকে গভীর ধ্যানে মগ্ন এক সন্ন্যাসী সাধক দেবতা তুল্য ঋষি পুরুষকে। পাশে হাজার বছরের ক্লান্তির চোখে মায়াবী লক্ষ্মী সুন্দরী রুহিতা, যার নামে মনিরামপুরের রোহিতা গ্রাম পূর্বের মানচিত্রে রোহিতা ছিল, আগে রোহিতা ছিল, এখনো অনেকেই রোহিতা বলেন, কিন্তু রোহিতা এখন, কিন্তু রোহিতা নাম ছিল ওই মেয়েটার নামে। ধ্যানে জ্ঞানে পূর্ণ সাধক ঋষি দৃঢ় মনোবল নিয়ে অর্জন করেন মানুষের ভালোবাসা। আর রোহিতার ভিতর বাহির একাই ভাবনায় প্রেমিক জলাকর। হৃদয় মন্দিরে যার পূজা সর্বক্ষণ ঘুমে নির্ঘুমে স্থির, রোহিতার ভিতরটা যেন অস্থির হয়ে ওঠে ক্রমশ। স্বপ্নের জাল ভেদ করে চোখের পাতায় ভাসতে থাকে নানান দৃশ্যকল্প। এদিকে জমিদার পুত্র জলকার রোহিতাকে না পেয়ে দিকবিদিক খুঁজতে থাকে। তখন জলকার জানতে পারে তার বাবা প্রেমোত্তকর রোহিতার বাবাকে জায়গির থেকে উচ্ছেদ করেছেন। সাথে সাথে জলকর ঘোড়া ছুটিয়ে সারা রাজ্যময় তোলপাড় করে ফেলে এবং কয়েকদিন পর জলকার রোহিতাকে খুঁজে পায় এই মনিরামপুরে। জলকার কাউকে কিছু না বলে রোহিতাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে পালাতে থাকে। তখন মনিরাম ঋষি যশোর রাজ্যের রাজা সীতারামের কোর্টে নালিশ জানায়, এবং এই সীতারামের নামে কিন্তু সীতারামপুর, এই যে রাজারহাট, এবং সাথে সাথে রাজ্য নিরাপত্তা প্রহরী সৈন্যদল জলকর ও রোহিতাকে ধাওয়া করে। রোহিতা ঘোড়ার পিঠ থেকে পড়ে এলোমেলো দৌড়াতে থাকে, বানানটা ভুল আছে, আর জলকরকে ধরে ফেলে আজকের জলকর গ্রামে এসে। জলকর গ্রাম রোহিতার পাশে, যার নামে জলকর গ্রামের নামকরণ। তারপর রোহিতা ও জলকর রাজা সীতারামের হেফাজতে বন্দী হয়। প্রেমের কাহিনী শুনে রাজা সীতারাম তাদের বিয়ে দিয়ে জমিদার প্রেমোত্তকরের বার্তা পাঠালেন। তীব্র ক্রোধে জমিদার জলকরকে ত্যায্য করে তার উত্তরসূরি থেকে বঞ্চিত করেন। তখন রোহিতা ও জলকর দুজন অজানা পথে চলে যান, যার খোঁজ আর কোনো দিন মেলেনি। এদিকে মুনিরাম ঋষি সব হারিয়ে ধ্যানে মননে ভগবানের সান্নিধ্য লাভে নিজেকে সমর্পণ করেন। ক্রমে তিনি ধর্ম পালন আর জ্ঞান অন্বেষণের ভেতর দিয়ে সামাজিক হয়ে ওঠেন। মানুষের সুখে দুঃখে একত্র হয়ে যান। এই বৃহৎ অঞ্চলের সর্বশ্রেণীর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এই মন্দিরেই জীবন পার করেন। 1728 সালে এই মহান প্রজ্ঞা সাধক মুনিরাম ঋষি মৃত্যু হলে এই অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। মানুষের ভেতরে ভালোবাসার বহিঃপ্রকাশে আস্তে আস্তে এ নাম হয়ে যায় মনিরামপুর। পরবর্তীতে 1917 সালের 15 জুন 15টি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠিত হয় মনিরামপুর থানা। ওই সালে 21 সেপ্টেম্বর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর 1918 সালের 1 জানুয়ারি মনিরামপুর থানার কার্যক্রম চালু হয়। 1983 সালে 15 এপ্রিল উপজেলা রূপান্তরিত হয়। বর্তমানে 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আমাদের প্রাণের ঐতিহ্যবাহী মনিরামপুর। এই হচ্ছে মনিরামপুর। চমৎকার। শুধু যশোর জেলা না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সারা বাংলাদেশের
সারা বাংলাদেশেরও দ্বিতীয় বৃহত্তর, আমি যতদূর জানি। এনিওয়ে, তা তো বটে। যে অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা গর্ব হচ্ছে আমাদের যে মনিরামপুরের ঐতিহ্য আছে। তো যাই হোক, এখন আমার কাছে একটা জিনিস ভালো লাগেনি, সেটা হলো যে ভালো লাগেনি কি যে কোনো ওই তথ্যসূত্র, কাট পেস্ট, কোথা থেকে নিল টিলো, এগুলো একটু বললে ভালো হইতো। সবকিছুই আছে, আর কিন্তু এইখানে আমার এটা তো লিখছি না, তা হ্যাঁ, এখনো লেখা শেষ হয়নি। না, লেখা শেষ ওকে ওকে হয়নি ওকে, তো এখন। না তাইলে ঠিক আছে। এটা তো ওই পরিস্থিতিতে অনুষ্ঠান শুরু হওয়ার আগে যে কথা হচ্ছিল, ও, ওই কথার ও, কারণে আমি ও, আচ্ছা, লেখাটা আচ্ছা, পড়ার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লোভ ওকে, সংবরণ করতে ওকে পারিনি ওকে বলে। ওকে, ঠিক আছে, শেষ ওকে হয়নি। এখন ওকে, আমি- ঠিক আছে ঠিক আছে। তাইলে আমরা আশা করব যে আরশিক আইন পরবর্তীতে ওই আমাদের যে টেবিলের, তথ্যসূত্র তো থাকবেই। তো আমাদের টেবিলের ঐতিহ্য অনুযায়ী লিখিত ইত্যাদিতে যে আদার সেগুলো নিয়ে আসবে, আমরা এটা আশা করি। তো আমি আরশিকে আমরা সঞ্চালককে আরেক একটু সময় নিচ্ছি, সেটি হচ্ছে এই মনিরামপুর নিয়ে এই রকম একটা বই লেখা যেতে পারে। Okay, fine. আমি সেই কাজটাই করার চেষ্টা করছি, যে মনিরামপুরকে নিয়ে। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরশিকে অনেক ধন্যবাদ পরিশ্রম করার জন্য। সে পরিশ্রম করবে এবং আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ।